রাহাত একটু পরপর অফিসের দরজার দিকে তাকিয়ে হতাশ হয়ে আবার পার্টিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। 8টা বাজতে চলল, অথচ মেয়েটার দেখাই নেই। রাহাত তো গাড়িও পাঠিয়েছিল মায়াকে আনার জন্য। তাহলে রাস্তায় কিছু ঘটল না তো? নাকি মেয়েটার গাউনটা পছন্দ হয়নি? নাকি ইচ্ছে করেই আসছে না মেয়েটা? এত কনফিউশনের মাঝে রাহাত বুঝতে পারছে না ওর রাগ করা উচিত নাকি টেনশন। এদিকে ড্রাইভারের কাছেও মোবাইল নেই যে কল করে জিজ্ঞেস করবে কি হয়েছে বা কতটুকু পৌঁছেছে। রাহাত এবারে কিছুটা বিরক্ত হয়ে আবার তাকালো দরজার দিকে। আর তাকিয়েই এবারে আর রাহাত চোখ ফেরাতে পারল না। একটা লাল পরি গুটিসুটি পায়ে এগিয়ে আসছে রাহাতের দিকেই। ফ্লোর টাচ স্লিভলেস গাউনটায় মায়াকে সম্ভবত পরি বা অপ্সরার সাথে তুলনা করা যাবে আজকে। গলায় রেড পার্লের নেকলেস আর হাতে ভারী স্টোন বসানো ব্রেসলেটটার সাথে মায়ার চুলের হালকা কাল করে একটা হেয়ার বান করাই সাজটা যেন কমপ্লিট লাগছে। আর মায়ার মোটা আইলাইনার টানা গভীর কালো চোখ জোড়ায় কিসের এক মায়া খেলা করছে সেটা রাহাত ভেবে পাচ্ছে না। রাহাত মায়াকে অবাক চোখে দেখতে দেখতেই মিউজিক প্লেয়ারে গান বেজে উঠল। হাই হিলের কারণে মায়ার হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছে বুঝতে পেরে রাহাত এগিয়ে এসে মায়ার হাত ধরে মেইন হলে নিয়ে এল। অফিসের বোর্ডরুমের সব চেয়ার টেবিল সরিয়ে বিশাল হলরুমের মতো করে নেওয়া হয়েছে। এই হলেরই একপাশে ককটেইল কাউন্টার সাজানো হয়েছে আর অন্য পাশে ডান্স ফ্লোর। কাউন্টারে বেশ কয়েকটা চেয়ারও রাখা হয়েছে বসার জন্য। যারা ড্রিঙ্কস করছে তাদের কেউ কাউন্টারেই বসা, আর কেউ ডান্স ফ্লোরে, আর কেউ পার্টি এনজয় করতে করতে মনের মতো ডান্স পার্টনার খুঁজছে। রাহাত মায়াকে কাউন্টারে বসিয়ে দিয়ে নিজে পাশে এসে দাঁড়াল। তোমাকে না লেট করতে বারণ করেছিলাম? তবু কেন লেট করলে? আসলে বুঝতে পারছিলাম না পার্টি ড্রেস আপ হয়েছে কিনা। আর এমন অদ্ভুত করে মেকআপ করে এই টকটকে লাল গাউন পরে বাসা থেকে বের হতেও কেমন কেমন লাগছিল। হা হা, কেমন কেমন লাগছিল মিস মায়াবতী? ওড লাগছিল। নিজেকে সার্কাসের ক্লাউনের মতো লাগছিল। ছি, এসব পরে বের হওয়া যায়? তোমাকে অসাধারণ দেখতে লাগছে মায়াবতী, একদম পারফেক্ট বিউটি কুইন। হুম, তোমার থেকে আজ কেউ চোখ ফেরাতেই পারবে না দেখো। অবশ্য এমন কাতিলানা লুকের একটা সাইড ইফেক্টও আছে। মম, সমস্যা নেই, আমি আছি। কারো সাহস হবে না আমার সামনে তোমার কাছে আসার। কিসের সাইড ইফেক্টের কথা বলছেন? তোমার টকটকে লাল রক্তরাঙা ঠোঁটের। জি, হা হা। তুমি 2 মিনিট শান্ত হয়ে এখানে বসে থাকো। খবরদার কোথাও যাবা না একদম। মনে থাকবে? হুম। আপনি কোথায় যাচ্ছেন? তোমার খাওয়ার জন্য স্ন্যাক্সের অর্ডার করে আসি। বাকি সবারই তো খাওয়া হয়ে গেছে, তুমিই বাকি। এখানে এখানে কি খাবো? ছি, সবাই কি সব খাচ্ছে আর কেমন অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। অদ্ভুতের কি দেখলে? কি আর খাবে? ককটেইল খাচ্ছে আর ডান্সের পার্টনার খুঁজছে। যার পছন্দ হবে সে এসে তাকে জয়েন করবে, আর যার হবে না সে রিজেক্ট করে দিবে। সিম্পল। ওহ, ককটেইলটা কি জিনিস? এত বড় কাউন্টার দিয়ে রেখেছে এখানে। ওই জুস আর কি? অনেক ধরনের জুস মিক্স করে বানায়। জুস? তাহলে আমিও খাবো। ভয় গলা শুকিয়ে গেছে একদম। পিয়াস লেগেছে। এই না না, তোমার জন্য আমি সফট ড্রিঙ্কস নিয়ে আসছি।
এসব খেতে যেও না, অনেক কড়া তো। ফার্স্ট টাইম খেলে সহ্য হবে না। হ্যাঁ, জুসি তো। সহ্য না হওয়ার কি হলো? আম্মম। আরে বাবা, মিক্সড জুস তো। অনেকের সহ্য হয় না, নেশা হয়ে যায়। খবরদার ওই জিনিস ছোবেও না, বুঝেছ? নেশা হয়ে যাবে। ও মাই গড, আপনি তো বলেছিলেন পার্টিতে মদ টদ খাবে না কেউ, এখন বলছেন এই জুস খেলে নেশা হয়ে যাবে? নেশার ওষুধ দেয়া জুসে? আগে জানলে আমি আসতামই না। ধুর, আমি এখনই চলে যাব। 1 মিনিটও থাকব না। আরে বাবা, ড্রিঙ্কসের কি দেখলা এখানে? ককটেল অনেক কড়া, তাই অনেকের সহ্য হয় না। কিছুটা মাতলামি করে ফেলে। আর তাছাড়া তুমি না খেলেই তো হলো। হুহ, আচ্ছা, তুমি এখন চুপ করে এখানে বসো তো। ওকে, আমি এক্ষুনি আসছি। হুম, আচ্ছা। রাহাত স্ন্যাক্স কাউন্টারে মায়ার জন্য খাবার আনতে বলে একটা সফট ড্রিঙ্কসের ক্যান নিয়ে আসার সময় মায়ার পাশে একটা ছেলেকে দেখে একটু অবাক হল। ছেলেটা মায়াকে কিছু একটা বলছে, আর মায়া মাথা নেড়ে মানা করলেও লোকটা শুনছে না। আরও খানিকটা এগিয়ে এসে মায়ার দিকে নিজের ঝুঁকে হাত বাড়িয়ে দিয়েছে। রাহাতও ততক্ষণে মায়ার কাছাকাছি আসায় কথাগুলো শুনতে পেল। মায়া এদিক ওদিক তাকিয়ে হয়তো রাহাতকেই খুঁজছে, সেটাও বুঝতে পারল রাহাত। তাই ধীর পায়ে ওদের দিকে এগিয়ে এলো। মিস মায়া, উড ইউ লাইক টু ডান্স উইথ মি? আর কতক্ষণ স্যারের সাথে এভাবে চিপকে থাকবে? স্যারকেও একটু পার্টিটা এনজয় করতে দাও। নো থ্যাঙ্কস, আমার ইচ্ছে করছে না। ওহ কাম অন মায়া, ইট উইল বি ফান। ডান্সিং জাস্ট এন ইউ নো অসাম ফিলিংস। আর পার্টিতে এসে ডান্স না করলে পার্টির মজাটাই মিস হয়ে যাবে। সো প্লিজ কাম। লুক মিস্টার, আই সেইড আই হ্যাভ নো ইন্টারেস্ট। ওকে? আরে ইয়ার। ছেলেটা আরও কিছু বলার আগেই রাহাত মায়ার পাশে এসে দাঁড়াল। আর রাহাতকে দেখেই ছেলেটা তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। আম সরি মায়া, দেরি করে ফেলেছি না আসতে। সরি। আরে মিস্টার দীপ, আপনি এখানে? আমম। স্যার, আসলে মিস মায়াকে ডান্সের জন্য ইনভাইট করতে এসেছিলাম, বাট উনি তো। ও, অ্যাকচুয়ালি মায়া আমার সাথে পেয়ারে এসেছে। আই মিন ও আজ পার্টিতে আমার পার্টনার হয়ে এসেছে, তাই আর কি হেজিটেট করছে। মিস মায়া, আপনি চাইলে মিস্টার দীপকে জয়েন করতে পারেন। আই হ্যাভ নো প্রবলেম। মায়ার আগে কটমট করে একবার রাহাতের দিকে তাকিয়ে রাহাতের হাত থেকে সফট ড্রিঙ্কসের ক্যানটা নিয়ে খোলায় মন দিল। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে ছোট্ট করে একটা জবাব দিল মায়া। নো থ্যাঙ্কস। মায়ার চাপা জবাবটা শুনে দীপ আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। কোনো মতে সেখান থেকে সরে পার্টির ভিড়ে মিশে গেল। অবশ্য ততক্ষণে নাক মুখ অপমানে লাল হয়ে গেছে বেচারার। আর সেটা দেখে রাহাত হেসে ফেলেছিল। অবশ্য রাহাতের বেশি মজা লাগছে মায়াবতীর লাল টুকটুকে রাগী মুখটা দেখে। রাগের চোটে ক্যানটা কিছুতেই খুলতেও পারছে না বেচারি। সেটা দেখেও হেসে ফেলল রাহাত। মায়ার হাত থেকে ক্যানটা নিয়ে রাহাত নিজেই খুলে দিল। ততক্ষণে ওয়েটার মায়ার জন্য খাবার নিয়ে এসেছে।
রাহাতও আশেপাশে দেখল আরও বেশ কিছু পরিচিত মুখের মধ্যে বিএসএম কোম্পানির ম্যানেজার আর মিস্টার খানের সেক্রেটারিকেও দেখতে পেল। রাহাতকে দেখতে পেয়ে তারাও হাত নাড়াচ্ছে দেখে রাহাত একটু হেসে মায়ার দিকে তাকাল। এই যে মিস মায়াবতী, আপনি এখানেই থাকুন আর নাস্তা করুন, কিছু লাগলে কাউন্টারে বললেই ব্যবস্থা করে দিবে। ওকে, আর কেউ ডিস্টার্ব করলে বলে দিবেন যে আপনি আমার সাথে এসেছেন। আমার পার্টনার বললেই আর কেউ বিরক্ত করার সাহস পাবে না। ওকে। আপনি কোথায় যাচ্ছেন স্যার? মিস্টার খানের ম্যানেজার আর সেক্রেটারি এসেছে, দেখা করে আসছি। কোথাও যাবে না কিন্তু বলে দিলাম। আমি এখানেই আছি। হুম, আচ্ছা। রাহাত একটু পরেই বিএসএম কোম্পানির ম্যানেজার আর সেক্রেটারির সাথে কথা বলতে বলতেই হঠাৎ খেয়াল করল জুলির মায়াকে একটা ক্যান দিচ্ছে। ব্যাপারটা দেখেই রাহাতের ভ্রুজোড়া কিছুটা কুঁচকে গেল। কিসের ক্যান এটা ভাবতে ভাবতেই রাহাতের চোখ কপালে ওঠার জোগাড়। পাশে থেকে ম্যানেজার আর সেক্রেটারি যে রাহাতের প্রজেক্ট, আজকের পার্টি এসব নিয়ে তারিফ করেছে তার কিছুই রাহাতের কানে ঢুকছে না। রাহাত কোনো মতে তাদেরকে এক্সকিউজ মি বলে সরে আসার চেষ্টা করতেই দেখতে পেল মায়া ততক্ষণে ক্যানের স্বচ্ছ তরলটায় চুমুক দিয়ে দিয়েছে। রাহাত এবারে মাথায় হাত দিয়ে ভাবতে বসল এবার কি হবে। এই মেয়েটাকে রাহাত এখন সামলাবে কি করে। এই মায়া, এটা কি খাচ্ছ তুমি? দাও আমাকে। রাহাত মায়ার হাত থেকে ক্যানটা একটানে নিয়ে ফেলে চোখ লাল করে মায়ার মুখের দিকে তাকাল। কিন্তু ততক্ষণে বিপদ যা হওয়ার হয়ে গেছে। রাহাত ক্যানটা হাতে নিয়েই বুঝতে পারল ক্যানটা অলরেডি ফাঁকা করে দিয়েছে মেয়েটা। রাহাতকে এভাবে রাগ করে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এতক্ষণ লোকটা কি সুন্দর করে হেসে হেসে কথা বলছিল, এখন এত রেগে যাচ্ছে কেন? এই লোকটার এমন অদ্ভুত আচরণ মায়া কখনোই বুঝতে পারে না। কেন যে লোকটা এমন? একটু মিষ্টি করে হাসলে তো লোকটাকে কত কিউট লাগে। আর এই কালো কালারের স্যুটের ভিতরে সাদা ফর্মাল শার্টে, আহ, মারদালা। অথচ লোকটা এত এমন কেন? হুতুম পেঁচার মতো সিরিয়াস মুডে কেন সারাদিন থাকতে হয় তার? কথাগুলো ভাবতে ভাবতে চিন্তাগুলো কেমন জট পাকিয়ে যাচ্ছে মায়ার মাথার ভিতরে। চোখটা কিছুটা ঝাপসা হতে শুরু করেছে বলে ভালো করে মানুষটাকে দেখতেও পাচ্ছে না। মায়া কোনো মতে চোখ ডলে চোখের সামনের কুয়াশার আস্তরণটা সরানোর চেষ্টা করল। তাতে লাভের লাভ কিছু হলো বলে মনে হলো না যদিও। মায়া, তোমাকে না আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেলাম? এই ক্যানের ড্রিঙ্কস খেতে বলেছিলাম আমি। আরে, এতজন মিলে বকছেন কেন? আমি তো, আমার তিয়াস লেগেছে বললাম না। এই যে কোকাকোলার ক্যান, একদম খালি হয়ে গেছে। আর এখানে এত গরম মম। আমি তো ওই যে ওই লোকটাকে বললাম কোকাকোলা দিতে, ও তো দিলও না। জুলির আপু কি সুইট, আমাকে দিয়েছে কোকাকোলা। অনেক মজ্জা খেতে। আরেকটু খাবো। থাপ্পড় খাবা মায়া। তোমাকে আর তোমার এই জুলির আপু দুটোকেই ধরে সমানে থাপড়ানো দরকার। কোকাকোলার ক্যান চিনো না তুমি? গাধা মেয়ে কোথাকার। আর কোনোটা সফট ড্রিঙ্কস আর কোনোটা অ্যালকোহল বুঝতে পারো না? টেস্ট সেইম লাগে তোমার? মজা তো, একটু গন্ধ গন্ধ, কিন্তু মজা। মায়া, তোমাকে আমি, আর এই জুলির, তোর কি মাথা খারাপ? ফাইজলামি করার একটা সীমা থাকা উচিত। ও কখনো এসব খেয়েছে? মেয়েটার নেশা হয়ে যাবে না এখন? ন্যূনতম কমন সেন্স নেই তোর?
এই ভরা পার্টিতে মেয়েটাকে হ্যারাস করার ইচ্ছে হয়েছে তোর? ছি। জুলির রাহাতের মুখের দিকে তাকিয়ে আর ভয় কিছু বলতে পারল না। জানে এখন কিছু বলতে গেলেই আরো ঝাড়ি খেতে হবে। এদিকে শয়তান সোহানটাও ওকে ফাঁসিয়ে দিয়ে কোথায় গিয়ে মরেছে কে জানে। এই হাদারামের মাথায় কি আর কোনো ভালো একটা বুদ্ধি এলো না? ওর কথায় মায়াকে ড্রিঙ্কসটা দিয়ে পুরোই ফেঁসে গেছে এবারে। ভেবেছিল কি আর হয়ে গেল কি? ধ্যাত। এদিকে রাহাত জুলির দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মায়ার দিকে তাকাতেই দেখল মায়া ওর দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে কিছু একটা হিসাব করার চেষ্টা করছে। রাহাত তাকাতেই মায়া একটু ভয় পাবার ভঙ্গি করে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। অবশ্য কাজটা করতে সফল হল না। পাশ থেকে জুলির তাড়াতাড়ি মায়াকে ধরে ফেলল। মায়া ততক্ষণে রাহাতের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো হাসতে শুরু করেছে। একটা রাহাত, দুইটা রাহাত, তিনটা রাহাত, চারটা রাহাত। এই আপনি কি ম্যাজিক জানেন? এতগুলো কি করে হয়ে গেলেন? আমাকে শিখিয়ে দিবেন? তাহলে আমি আরো চটপট কাজ করে দিতে পারব। আপনি আর বকতে পারবেন না আমাকে। হি হি। জুলির ওকে ছাড় তুই। যা করার তা তো করেই দিয়েছিস। এখন আজাইরা দরদ দেখিয়ে লাভ কি? মায়া, চলো আমার সাথে। বাসায় যাবে? না হহ, আমার আর আপনার ডান্স বাকি। ওই যে গান প্লে করেছে, আমি ডান্স করব তো। এখন না মায়া, পরের বার পার্টিতে ডান্স করো। এখন চলো। না, আমি ডান্স করব। মায়া, তোমার ডান্স আমি রাস্তায় বের করছি। চলো নইলে কিন্তু এখানে রেখেই চলে যাব। তখন বুঝবে মজা। ইস, বললেই হলো। আমি তো আপনাকে ধরে আছি, যেতে দিব না। আর আমি জানি আপনি যাবেনও না। আপনি তো এতগুলো ভালো, এত সুইট। জানলে চলো এখন আমার সাথে। অনেক রাত হয়েছে না? বাসায় আন্টি টেনশন করছে তো। আন্টি কেন বলছেন? মা বলুন। আচ্ছা বাবা ঠিক আছে। মা টেনশন করছে বাসায়। চলো এখন। হুম। কিন্তু আপনি তো এতগুলো হয়ে গেছেন। আমি কার সাথে যাব? আপনার সাথে? নাকি আপনার সাথে? নাকি? মায়া, তুমি আমার সাথে এসো প্লিজ। প্লিজ। লক্ষ্মী মেয়ে না? এসো। হুম। আচ্ছা, একটু আস্তে আস্তে হাঁটুন তাহলে। আমার পায়ে ব্যথা। আচ্ছা আমার হাত ধরে এসো। হুম। রাহাত আলতো করে মায়ার হাত ধরে অফিসের দরজার দিকে পা বাড়াল। মেয়েটার হাঁটতে কষ্ট হচ্ছে সেটা রাহাতও বুঝতে পারছে। কিন্তু এই ভরা পার্টিতে সবার সামনে দিয়ে মেয়েটাকে তুলে নিতেও পারছে না। দরজার কাছাকাছি আসতে শোভানের সাথে দেখা হয়ে গেল রাহাতের। মায়াকে এমন টলমলে পায়ে হাঁটতে দেখে সে যেন আকাশ থেকে পড়ল এমন ভান করল। কি রে? শেষমেশ সেই মেয়েটাকে পুরো মদের নেশায় বোধ করে চুপি চুপি পালিয়ে যাচ্ছিস? কি ভাই, এসব প্ল্যান ছিল তাহলে? সোহান, মুখ সামলে। কি ঘটেছে সেটা তোর পেয়ারের জুলিকে গিয়েই জিজ্ঞেস কর। আর পার্টিটা এখানেই শেষ কর। আমার পক্ষ থেকে সবাইকে সরি বলে দিস। আচ্ছা যা। কি আর করা যাবে? কোথায় ভাবলাম বহুদিন পর সবাই মিলে একটু এনজয় করব। তুই তো এখন আখের গুছিয়ে পালাচ্ছিস। আমার ঘাট হয়েছে তোদের কথায় পার্টির অ্যারেঞ্জ করে।
আক্কেল থাকতে জীবনে আর এই ভুল করব না। ভাই, এভাবে বলতে পারলি? তোদের দুটোকেই আমি কাল দেখে নিচ্ছি। ওয়েট। হা হা। যা যা, আজ তো তোরই সময় রে ভাই। রাহাত আরেকবার একটা রাগী লুক দিয়ে মায়াকে নিয়ে অফিস থেকে বেরিয়ে এলো। ড্রাইভার গাড়ির পাশেই দাঁড়িয়েছিল। রাহাত তাকে কিছু টাকা দিয়ে বাসায় চলে যেতে বলে মায়াকে সামনের সিটে বসিয়ে দিয়ে সিট বেল্ট বেঁধে দিল। রাহাত আপাতত চাইছে না মায়া কোনো পাগলামি করলেও সেটা কেউ দেখুক। যদিও মেয়েটা আপাতত চুপ করে চোখ বুজে আছে। ঘুমিয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না যদিও। তবে আপাতত ঘুমিয়ে গেলেই মঙ্গল ওদের দুজনের জন্যই। এদিকে রাহাত মায়াকে নিয়ে বেরিয়ে যেতেই সোহান জুলির পাশে এসে দাঁড়াল। জুলিও সোহানকে দেখে একটু হাসার চেষ্টা করল। সোহান জুলির গালে আলতো করে হাত ছুঁয়ে দিল। রাহাত খুব বকেছে না আমার পাগলিটাকে? হুম। কাজটা কি আমরা ঠিক করলাম সোহান? যদি ভুলভাল কিছু হয়ে যায়? রাহাতের রিয়্যাক্টগুলো দেখছ না? ড্রিঙ্কসটা খাইয়েছ মায়াকে, আর টেনশনে পাগল হয়ে যাচ্ছে রাহাত। এই ছেলেটা নিজের ফিলিংসগুলো কবে বুঝবে তার জন্য বোকার মতো ওয়েট করে থাকার কোনো মানে হয় বলো? আজ মায়া নিজের ফিলিংস ওকে জানিয়েই ছাড়বে দেখো। আর রাহাত যদি না মানে? আমরা যেমন ভাবছি তেমন যদি না হয়? তখন তখন তো শেষ চান্সটাও হারাবো আমরা। ছেলেটাকে স্বাভাবিক জীবনে তো ফিরিয়ে আনতে হবে বলো? আরে বাবা, আর ভেবো না তো। গত 6 মাসে মায়া ওকে কতটা বদলে দিয়েছে দেখেছ? আমরা এই কয়টা বছর চেষ্টা করেও যা পারিনি মেয়েটা সেটা কয়েকদিনেই করে ফেলেছে। এই মেয়েটাকেই তো রাহাতের জীবনের হাল ধরতে হবে বলো? আর রাহাত মানবে না মানে? ওর ঘাড় মানবে। বেচারা দিওয়ানা আশিক। আমার এত হাসি পাচ্ছিল বিশ্বাস করবে না। অনেক কষ্টে হাসি চেপে রেখেছিলাম। হুম। জুলির আর টেনশন করো না প্লিজ। ওরা দুজন নিজেদেরকে একটু বুঝে নিক। আপাতত আমরা নিজেদের নিয়ে ফোকাস করি। কি বলো? কি? উড ইউ লাইক টু ডান্স উইথ মি ম্যাম? প্লিজ? ইয়া, আই উড লাইক টু। জুলির হেসে সোহানের বাড়িয়ে দেয়া হাতে হাত রাখতেই সোহান ওকে টেনে একটানে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নাচের তালে হারিয়ে গিয়ে সব চিন্তা মাথা থেকে মুছে ফেলার চেষ্টা করল জুলির। আর সোহান জুলির ভাবুক মুখটায় হাসির ছোঁয়া ফিরিয়ে আনতে ব্যস্ত হয়ে পড়ল। কখনো আলতো করে জুলিকে ছুঁয়ে দিয়ে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে সোহান। আবার কখনো জুলিকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে মুহূর্তটুকু অনুভব করে গোপনে দীর্ঘশ্বাস চাপার চেষ্টা করছে। কেমন যেন একটা লুকোচুরি খেলা চলছে এই দুজনের মধ্যে। একজন জানে সামনের মানুষটা ওকে পাগলের মতো ভালোবাসে বলে কোনো কষ্ট দিতে চায় না, আর অন্যজন জানে এই ভালোবাসা নিরেট একতরফা। অন্য পাশের মানুষটার মনের রাজ্যে বিচরণ করছে আরেকজন। এই লুকোচুরি খেলায় দুজনেই ক্লান্ত ওরা। তবু জীবনের রঙ্গমঞ্চে তো অভিনয় চালিয়ে যেতেই হয়। ওরাও তাই অভিনয়টা চালিয়েই যায়। একবার, দুবার, বারবার, বারবার। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এই প্রবাদটা আজকের সিচুয়েশনের জন্য একদম খাপে খাপে সত্যি মনে হচ্ছে রাহাতের কাছে। একে তো মায়াকে বাসায় পৌঁছে দেয়ার তাড়া, তার উপরে রাস্তায় আজ আবার লম্বা জ্যাম। যদিও মায়া শান্ত হয়েই ঘুমিয়ে আছে রাহাতের পাশে।
তাই অন্ধকারের মধ্যে মেয়েটার মুখটা দেখতে না পেয়েও কিছুটা রিল্যাক্স মুডে আছে রাহাত। অবশ্য মায়াকে বাসায় পৌঁছে দেওয়ার আগে এই রাস্তার মাঝেই মেয়েটার ঘুম ভাঙ্গে তাহলে যে কি পরিমাণ পাগলামি করবে সেটা ভেবে কিছুটা ভয়ও করছে রাহাতের। এই ভয়ের কারণেই কি না কে জানে রাহাত একটু পর পর একবার নিজের ঘড়ির দিকে তাকাচ্ছে আর একবার রাস্তার গাড়িগুলোর দিকে। প্রায় আধ ঘন্টার মতো সময় ধরে সামনের গাড়িটা 1 ইঞ্চিও নড়েনি রাহাতের সামনে থেকে। রাহাত কিছুটা বিরক্ত হয়ে একবার হর্ন বাজিয়ে সাথে সাথেই আবার চমকে হর্নের সুইচের উপর থেকে হাত সরিয়ে পাশের সিটে মায়ার দিকে ফিরল। হর্নের শব্দে মায়ার ঘুম ভেঙে যাবে কথাটা ওর মাথাতেই ছিল না। গাধার মতো একটা কাজ করে নিজেই বিপদে পড়ে গেল বেচারা। মনে মনে নিজেকে গালি দিতে গিয়ে আরেকটা সাংঘাতিক ঘটনা লক্ষ্য করল রাহাত। মায়ার যে শুধু ঘুম ভেঙেছে তাই নয়, মেয়েটা বাইরের অন্ধকারের দিকে মুখ করে তাকিয়ে আছে। ভয় পাওয়ার বিষয়টা হল মায়ার নীরবতা। মায়ার এই চুপ করে থাকা রাহাতের কাছে ঝড়ের পূর্বাভাসের সংকেতের মতো লাগছে। তাই বেচারা বুঝতে পারছে না মায়াকে ডেকে কিছু জিজ্ঞেস করবে নাকি মেয়েটা যেমন আছে তেমনই থাকতে দিবে। রাহাত, আপনি এত খারাপ কেন বলুন তো? মায়ার শান্ত কণ্ঠে নিজের নামটা শুনে রাহাতের বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল। এর আগে তো মায়া কখনো রাহাতের নাম ধরে ডাকেনি। সবসময়ই আধো কাপা গলায় জি স্যার, হ্যাঁ স্যার করে গেছে মেয়েটা। আজ সেন্সে নেই বলে এভাবে কথা বলছে? নাকি এর পিছনে অন্য কোনো ঘটনা আছে? রাহাত কথাগুলো ভাবতে ভাবতে খেয়ালই করেনি মায়া কখন নিজের সিটবেল্ট খুলে রাহাতের একদম কাছে চলে এসেছিল। এবারে মায়া রাহাতের কোটের কলারের এক কোণা নিজের দিকে টেনে ধরায় রাহাতের প্রায় মাথায় প্রায় আকাশ ভেঙে পড়ায় জোগাড়। কোনো মতে মায়ার হাত থেকে নিজের কোটটা ছাড়িয়ে নেয়ার চেষ্টা করতেই মায়া রাহাতের দিকে আরও কিছুটা এগিয়ে গেল। কিছু জিজ্ঞেস করছি তো আপনাকে, জবাব দেন না কেন? হ্যাঁ মায়া, আমি আবার কি করেছি? আর এই পাগলি মেয়ে, কি করছো? পাগল হলে? হ্যাঁ পাগল হয়ে গেছি। বলুন আপনি এত খারাপ কেন? কেন 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 এত খারাপ বলুন? কি মুশকিল? আমি কি করেছি? আমি তো তোমাকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছি। খারাপের কি করলাম? করেননি? আমি যে কখন থেকে রাগ করে বসে আছি আপনি একবারও আদর করে আমাকে জিজ্ঞেস করেননি কেন রাগ করেছি। রাগ ভাঙানোরও চেষ্টা করেননি একবারও। কেন? এত খারাপ কেন আপনি? হ্যাঁ? রাহাত কি বলবে ভেবেই পাচ্ছে না। মেয়েটা সেন্সে থাকলে জীবনেও এমন কথা বলতো না, রাহাত সেটা খুব ভালো করেই জানে। মায়াবতীটাকে এভাবে দেখতে ভালো লাগছে না রাহাতের। কিন্তু সেসব নিয়ে আফসোস করার সময় এখন আর নেই। তাই কোনো মতে মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাহাত। নইলে বাসায় গিয়েও এমন পাগলামি করতে থাকলে ওর মা কি ভাববে? দৃশ্যটা কল্পনার করার চেষ্টা করতেই রাহাতের হাত পা প্রায় ঠান্ডা হতে শুরু করল। ততক্ষণে মায়া সিটের উপরে বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে 2 পা তুলে বসে রাহাতকে ধরে রেখেছে। সামনের দিকের জ্যামটা কিছুটা ক্লিয়ার হওয়ায় সেটা খেয়াল করতে পারল না রাহাত। কিছুক্ষণ ড্রাইভ করার পর আবার জ্যামে আটকা পড়ল। এই, আপনি তো খুব পচা। এখনো একবারও জানতে চাননি আমি কেন রাগ করেছি? আপনি একটা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। মায়া, আচ্ছা বলো, রাগ করেছ কেন? আমি কি করেছি? এভাবে জিজ্ঞেস করলে হবে না। বলবো না তাহলে? তাহলে কিভাবে জিজ্ঞেস করব? আদর করে জিজ্ঞেস করেন।
তাহলে বলবো নইলে বলবো না। মায়া, আমাকে আবার বকছে উনি। আমি তো একটুখানি খেয়েছি। তবু জুলির আপু দিয়েছে বলে। তবু আমাকে আপুর সামনে বকেছে। আমি কান্না করব। মায়া, শোনো প্লিজ। এভাবে কান্না করো না প্লিজ। সবাই কি ভাববে বলো তো? সবাই ভাববে আপনি আমাকে বকেছেন। সত্যি তো ভাববে সবাই। আপনি তো বকছেনই আমাকে। তাই সবাই যা ইচ্ছে হয় ভাবুক। আমি আরো কাঁদব। মায়া, মায়া, প্লিজ। লক্ষ্মী মেয়ে না তুমি? আচ্ছা, আর কখনো বকব না। প্রমিস। সত্যি। উম্মম। তাহলে আদর করে দিন। উফ। মায়া, এই মেয়েটার চক্করে আজ আমি নিজেই পাগল হয়ে যাব। এই মেয়ে, সরে বসো বলছি। এক্ষুনি সরে গিয়ে নিজের সিটে গিয়ে বসো। হুম। আচ্ছা। মায়া রাহাতের দিকে একবার বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে একটু সরে এসে রাহাতের কোটটা ছেড়ে দিল। রাহাত দুহাতে নিজের মাথাটা চেপে ধরেছে। এমন সময় মায়া রাহাতের হাতে হালকা করে একটা ধাক্কা দিয়ে আঙ্গুল উঁচিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করল। ওই যে দেখুন, এই রাস্তাটা আমাদের বাসায় যাওয়ার শর্টকাট। এত লম্বা জ্যামে বসে থাকতে থাকতে তো রাত হয়ে যাবে। চলুন না এই রাস্তা দিয়ে যাই। তুমি শিওর ওটা দিয়ে শর্টকাটে যাওয়া যায়? কিন্তু ওই রাস্তায়ও জ্যাম থাকলে? আরে না, ওদিক দিয়ে তো তেমন একটা গাড়ি যাই না। উহু, জ্যাম কখনো থাকে না ওটায়। শর্টকাট হলে গাড়ি তেমন যায় না কেন? কি জানি। রাহাত ডানপাশের টার্নিং পেরিয়ে সোজা চলে যাওয়া রাস্তাটার দিকে তাকিয়ে ভাবার চেষ্টা করছিল মায়ার কথায় রাস্তাটায় যাওয়া উচিত হবে কিনা। যদিও রাস্তাটা যতদূর চোখে পড়ছে জ্যামের অস্তিত্বও নেই। কথাগুলো ভাবতে ভাবতে যা ঘটল তার জন্য রাহাত একটুও প্রস্তুত ছিল না। রাহাতের ভাবার সময়টা মায়া খুব সুন্দর করে কাজে লাগিয়েছে। একেবারে সোজা এসে রাহাতের কোলে বসে রাহাতের গলা জড়িয়ে ধরে চুপ করে রাহাতের কাঁধে মাথা রেখেছে। রাহাত চোখ বড় বড় করে মায়ার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল যা হচ্ছে সেটা রাহাতের স্বপ্ন নাকি বাস্তব। ব্যাপারটা যে স্বপ্ন নয় সেটা বুঝতেও রাহাতের বেশি সময় লাগল না। আর এটাও বুঝতে পারল এখন মায়ার এই বাঁধনটা থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়াও সম্ভব না রাহাতের পক্ষে। তাই রাহাত এক হাতে আলতো করে মায়ার কোমর পেঁচিয়ে ধরে রাখল যাতে হঠাৎ মেয়েটা পড়ে না যায়। মায়া একটু পর একটু গাল ফুলিয়ে রাহাতের মুখের দিকে তাকাল। চলুন না বাসায়। ঘুম আসছে তো আমার। হুম। তুমি চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো কেমন। আমি বাসায় পৌঁছলে তোমাকে ডেকে দিব কেমন। উম্মম। আচ্ছা। মায়া আবার চুপ করে রাহাতের বুকে মুখ লুকিয়ে নিতেই রাহাতও পিছনের গাড়িটাকে সিগন্যাল দিয়ে ডান দিকের রাস্তায় গিয়ে ঢুকল। রাস্তাটার দুপাশে কিছু বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি ছাড়া আর কিছুই নজরে পড়ছে না রাহাতের। ল্যাম্পপোস্টের আলোয় একটা কুকুর বেড়ালো চোখে পড়ছে না রাহাতের। এই জনশূন্য রাস্তা দিয়ে মায়া প্রায় একা একা বাসায় ফিরে কথাটা ভাবতেই রাহাতের কেন জানি গায়ে কাঁটা দিয়ে উঠল। এই জনমানবহীন রাস্তায় মেয়েটার কিছু একটা হয়ে গেলেও তো কেউ কখনো কিছু জানতেও পারত না। মেয়েটার এই সামান্য বুদ্ধিটুকু কি নেই? রাহাতের ইচ্ছে করছে মায়াকে ধমক দিয়ে এখনই কথাটা জিজ্ঞেস করতে। কিন্তু আরেকবার মায়ার পাগলামিগুলো হজম করতে হবে মনে পড়তেই আর সাহস করল না রাহাত। এদিকে রাহাত গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছেই। এই পথটা বুঝি আজ আর শেষই হবে না।
রাস্তার কথা খেয়াল করতেই আরেকটা চিন্তাও এবারে রাহাতের মাথায় উকি দিল। মায়ার কথায় ভুল পথে গাড়ি নিয়ে আসেনি তো রাহাত? এদিকে মায়ার মা বাসায় নিশ্চয়ই টেনশনও করছে। সব মিলিয়ে রাহাত আবার দ্বিধায় পড়ল। গাড়িটা কি ঘুরিয়ে ইউটার্ন করে আগের রাস্তায় যাবে, নাকি এই ভুতুড়ে উদ্দেশ্যহীন রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে যাবে? কোটি কোটি টাকার টেন্ডার জমা দেওয়ার সময়ও রাহাতের আজকের মতো এত টেনশন হয়েছে কিনা সন্দেহ। অনেক ভেবে রাস্তাটা ধরেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাহাত। আবার এতটা রাস্তা ফিরে গিয়ে জ্যামের মুখোমুখি হওয়ার চেয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে রাহাতের কাছে। যদিও রাহাত নিজেও শিওর না এই রাস্তাটা আদৌ ওকে মায়ার বাসায় পৌঁছে দিবে কিনা। তবু মায়াকে এভাবে ওর সাথে জড়ানো অবস্থায় কেউ দেখুক সেটাও রাহাত চায় না। অবশ্য এই না চাওয়ার পিছনে যতগুলো কারণই থাক কোনোটাই মন মতো হচ্ছে না রাহাতের। পার্টি শুরু হওয়ার পর থেকেই রাহাত নিজের মনকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সেটা যে কি সেটা ও নিজেই জানে না। আর এখন মায়ার এভাবে ওর সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা, রাহাত ঠিক বুঝে উঠতে পারছে না মেয়েটাকে ও নিজের থেকে সরিয়ে না দিয়ে কেন আরও নিজের সাথে জড়িয়ে নিয়েই ড্রাইভ করছে। নিজের এই পাগলামিগুলো রাহাতের কাছেও পরিষ্কার নয়। তাই মন আর মস্তিষ্কের এই দ্বন্দ্বের মধ্যে কিছুটা অশান্ত হয়েই ড্রাইভিং করছে রাহাত। যত সময় যাচ্ছে তত কিছু একটা হারানোর ভয় হচ্ছে রাহাতের। মনে হচ্ছে কিসের একটা শূন্যতা ধীরে ধীরে রাহাতকে গ্রাস করতে এগিয়ে আসছে। আবার মায়াকে এভাবে নিজের সাথে আটকে রেখে গাড়ি চালানোও প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে রাহাতের পক্ষে। নিজের মনে কোনো ধরনের দোটানা নেই রাহাতের, তবু নিজেকে কেমন অবশ লাগছে। না চাইতেও একটু পরপর রাহাতের চোখ চলে যাচ্ছে মায়ার মুখের দিকে। মায়ার ঘুমন্ত মায়াবী মুখটা দেখে রাহাতের শান্তি লাগছে। অনুভূতিটাকে প্রশ্রয় দিতে চাইছে না রাহাত, তবু ওই যে বেহায়া মন। একটু পর ঘুরে ফিরে ঠিকই মায়ার চোখমুখের দিকেই তাকায়। এভাবে আর কিছুক্ষণ চললে কি ঘটবে সেটা রাহাত নিজেও হয়তো অনুমান করতে পারছে, তাই নিজেকে শান্ত করার জন্যই চোখ বুজে নিজের সিটে হেলান দিয়ে বড় একটা নিঃশ্বাস নিল। কিছুক্ষণ পর শান্ত হয়ে ভাবার চেষ্টা করল রাহাত। এত সময় হয়ে গেল, রাস্তাটা তো শেষ হলো না। ফিরে যাওয়ার সিদ্ধান্তটা না নিয়ে আসলেই কি খুব ভুল করেছে রাহাত? কথাগুলো ভাবার ফাঁকেই রাহাতের মোবাইলটা শব্দ করে বেজে উঠল। রাহাত কিছুটা বিরক্ত হয়ে চোখ মেলল কলটা রিসিভ করার জন্য। আর চোখ মেলেই রাহাত এত বড় একটা শকট পাবে আশাও করেনি। মায়া রাহাতের বুকের উপর থেকে কখন সরে এসেছে রাহাত সেটা একদমই টের পায়নি। রাহাত অবাক হল মায়ার রাগী মুখটা দেখে। মায়া আর এক সেকেন্ড অপেক্ষা না করে রাহাতের উপর থেকে সরে এসে রাহাতকে মোবাইলটা ধরিয়ে দিয়ে বাইরের দিকে মুখ ফিরিয়ে তাকাল। রাহাতও বোকার মতো হাঁ করে মায়ার দিকে তাকিয়ে রইল। একটু আগে ঠিক কি ঘটে গেল সেটা রাহাত কিছুই বুঝতে পারল না। সদা শান্ত থাকা মায়াবতীটা আজ রাহাতকে এত অবাক করে দিচ্ছে। মোবাইলের দিকে তাকিয়ে জুলির নামটা দেখে রাহাত কলটা রিসিভ করে মোবাইলটা কানে লাগাল। রাহাত, কোথায় তুমি? বাড়ি ফিরোনি এখনো? মায়াকে বাড়িতে পৌঁছে দিয়েছ ঠিকঠাক মতো? বাড়ির কাছাকাছি আছি। ফোনটা রাখো এখন, ড্রাইভিং করছি। কি বলছো কি এসব? এখনো পৌঁছাওনি মানে? 10টা বাজতে চলল। তুমি মায়াকে নিয়ে তো সেই কখন বের হলে অফিস থেকে? আর মায়ার বাসায় যেতেও তো এত সময় লাগার কথা না? সব ঠিক আছে তো রাহাত? মায়ার কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? আম সো সরি রাহাত।
বুঝতে পারিনি মজা করতে গিয়ে এত বাড়াবাড়ি হয়ে যাবে ব্যাপারটা। সরি, মাফ করে দাও প্লিজ। জুলির রিল্যাক্স, কিছু হয়নি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই একটা শর্টকাট নিয়েছি। পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। আমি বাড়ি পৌঁছে তোকে কল করব। এখন রাখো। রাহাতের কথাগুলো বলা শেষ হতে না হতেই মায়া রাহাতের হাত থেকে মোবাইলটা খামচে নিয়ে কলটা কেটে দিয়ে মোবাইলটাকে রাগ করে সিটের উপরে ছুঁড়ে ফেলল। রাহাত আরেকবার থতমত খেয়ে মায়ার দিকে তাকাল। মেয়েটা নিজে পাগল হয়ে গেছে নাকি রাহাতকে পাগল করতে চাইছে সেটাই রাহাতের মাথায় ঢুকছে না। রাহাতের এমন অবাক চাহনি দেখেও মায়া রাহাতের দিকে প্রায় তেড়ে এলো। কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি ভূত নাকি জিন? হ্যাঁ, আপনি তো জিনভূত না ম্যাডাম, আপনি তো একজন মায়াপরী। তা ম্যাডাম হঠাৎ এমন পাগলামি করছেন কেন? আমি কথা বলছিলাম তো ফোনে। এভাবে কলটা যে কেটে দিল জুলির কি ভাবল বলো তো? রাত কয়টা বাজে সে খেয়াল আছে? 10টা বাজে। এত রাতে ওই বজ্জাত মেয়ে আপনাকে কল করবে কেন? আর আপনিও বা কোনো সাহসে বলেন যে বাসায় গিয়ে কল করবেন? একদম না, আপনাদের দুটোকেই খুন করে ফেলবো আর ও যদি আর আপনার পিছে পিছে ঘুরে আর আপনি ওকে পাত্তা দেন। হুহ, আরে কি বলো এসব মায়াবতী? পাগল হয়ে গেছো নাকি? আরে বাবা, ও আমার ফ্রেন্ড, কল করতেই পারে। না না না, করবে না, করবে না, করবে না। মায়া, আরে কি হলো? এত রেগে যাচ্ছ কেন বাবা? উফ, এই বলো তো কি হয়েছে? এত রাগ করছো কেন তুমি? রাগ করব, 100 বার করব, 1000 বার রাগ করব। আপনার কি? আরে বাবা, কি মুশকিল! আমার উপরেই রাগ করে বলে কিনা আমার কি? আল্লাহ, খালি খালি সে আমাকেই বকতে পারে। আমাকে কতগুলো বকা দিয়েছে, বোকা বলেছে, গাধা বলেছে, পাগলিও বলেছে, আর এখন পাগলও বলছে। আম্মু, উনি এত খারাপ, আমাকে থাপ্পড় দিবেও বলেছে। আর যার জন্য এত সব হলো তার সাথে কত মিষ্টি মিষ্টি করে কথা বলছে। আবার নাকি বাড়ি ফিরেও কল করবে। হায় রে, এই পাগলিটাকে নিয়ে যে কি করব আমি? মায়া, তাকাও তো আমার দিকে। এই যে মিস মায়াবতী। আরে বাবা তাকাও না একবার। উহু, না। মায়ার কাপা গলায় না শব্দটা রাহাতের কানে গিয়ে লাগল। মেয়েটা জানালা দিয়ে বাইরের দিকে মুখ ফিরিয়ে রেখেছে, তবু রাহাত মায়ার নীরবে কান্নাটা অনুভব করতে পারছে। রাহাত আর কিছু না ভেবেই মায়াকে হালকা করে টেনে নিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। মাও চুপ করে রাহাতের বুকে মুখ লুকিয়ে বসে রইল। রাহাত আলতো করে মায়ার চুলে হাত বুলিয়ে দিল। আরে বোকা মেয়ে, এগুলো তো ভালোবেসে বলে না। আমি কি সত্যি সত্যি বকেছি তোমাকে? কেন এত পাগলামি করছো আজ বলো তো? আপনি বকলে আমার কত কষ্ট হয় জানেন? ভালোবাসি তো আপনাকে, খুব 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 ভালোবাসি। তাই ওই ফাজিল মেয়েটা আপনার কাছাকাছি এলেও কষ্ট হয় খুব, জানেন? ইচ্ছে করে ওর চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি।
ও কোনো সাহসে আপনার কাছে আসবে? কোনো অধিকারে আপনার সাথে কথা বলবে? আপনাকে কেন নিজের হাতে খাইয়ে দিবে? হ্যাঁ, আর কখনো ওকে আপনার আশেপাশেও ঘুরঘুর করতে দেখলে আমি ওকে। মায়ার এই সহজ স্বীকারোক্তি শুনে রাহাত কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। মায়াবতীটা ওকে ভালোবাসে? কথাটা ভাবতেই রাহাত কেন জানি চমকে উঠল। আগে কেন ব্যাপারটা বুঝতে পারেনি রাহাত? তাহলে হয়তো আজকে এমন ঘোলাটে পরিস্থিতির মুখোমুখি হতে হতো না রাহাতকে। রাহাত আবার ভাবার চেষ্টা করল, মেয়েটা নেশার ঘোরে কি সব বলছে। কথাগুলোকে পাত্তা না দিলেও চলবে। সকালে হয়তো এসবের কিছুই ওর মনেও থাকবে না। রাহাত কথাগুলো ভাবতে ভাবতেই মায়া মুখ তুলে রাহাতের চিন্তিত মুখের দিকে তাকাল। এই রাহাত, বলো না, তুমি ভালোবাসো না আমাকে? হুম। তুমি কিছু বলো না কেন? ওই শাকচুন্নিটাকে ভালোবাসো? খুন করে ফেলব কিন্তু তাহলে। মায়া, চুপ করে বসো তো। এমনিতেই অনেক রাত হয়ে গেছে। আমাকে ড্রাইভ করতে দাও প্লিজ। তোমার মা বাসায় কত টেনশন করছে জানো? উহু, মা তো জানে আমি তোমার সাথে আছি। একটুও চিন্তা করবে না। আমি তো বলে এসেছিলাম মাকে, দেরি হয়ে গেলে তুমি পৌঁছে দিয়ে যাবে আমাকে। হি হি, তুমি তো সত্যি সত্যি যাচ্ছ আমার সাথে, তাই না? তাহলে টেনশন করবে কেন? উহু, একদম টেনশন করবে না। মায়া, এত কথা বলো না। ঘুমানোর চেষ্টা করো একটু। উহু, ঘুমাবো না। আমি আজকে কত কষ্ট পেয়েছি জানো? পায়ে কত ব্যথা পেয়েছি আমি। তবু তুমি আমাকে কোলে করনি কেন বলো তো? তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি খুব রাগ করেছি আজকে তোমার উপরে। খুব খুব খুব। মায়া, নেশার ঘোরে কি সব বলছো আজ বলো তো? কালকে এই জুলিকে তো আমি। জুলির নামটা শুনেই মায়া আবার রেগে গিয়ে রাহাতের কোটটা খামচে ধরে নিজে টেনে ধরল রাহাতকে। রাহাত থতমত খেয়ে মায়ার গভীর মায়াবী চোখে চোখ রেখে তাকিয়ে রইল। মেয়েটা কখন ক্ষেপে যাচ্ছে আর কখন লক্ষ্মী মেয়ের মতো চুপ করে রাহাতের বুকে মুখ লুকিয়ে নিচ্ছে সেটাও বুঝতে পারছে না রাহাত। মায়া ভ্রু কুঁচকে রাহাতের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আবার জুলির? এত জুলির জুলির করো কেন? হ্যাঁ, আমাকে চোখে পড়ে না তোমার? হ্যাঁ, আরেকবার ওই মেয়ের নাম মুখে আনলেও মেরে ফেলবো তোমাকে বলে দিলাম। হু, মায়া, রিল্যাক্স। আচ্ছা বাবা, ঠিক আছে। জুলির নাম নিব না। তুমি শান্ত হও এখন। ভাবছো নেশার ঘোরে এসব উল্টো পাল্টা বকছি তাই না? কিন্তু তুমি কি জানো তুমি আমার সবচেয়ে বড় নেশা? তুমি সামনে থাকলে তো আমার এমনিই নিজেকে মাতাল মাতাল লাগে। এই সামান্য ড্রিঙ্কসে কি আর তোমার চেয়ে বেশি নেশা হওয়া সম্ভব বলো? রাহাতের চোখে চোখ রেখে মায়া কথাগুলো বলে রাহাতের কাঁধে মাথা রেখে চুপ করে রইল মায়া। আর মায়ার কথা শুনে রাহাত পুরো শকট হয়ে বসে রইল। মায়াকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য এতক্ষণ যে তাড়াহুড়ো করছিল সেটাও যেন বেমালুম ভুলে গেছে ছেলেটা। রাহাতের কানে শুধু মায়ার কথাগুলোই বাজছে। মেয়েটা নেশার ঘোরেই কথাগুলো বলুক বা সজ্ঞানে, এই আবেগের কি পরিণতি হতে চলেছে সেটা ভেবে রাহাত নিজেও কিছুটা শিউরে উঠল। কি হতে চলেছে সামনে কে জানে। এই এই এই
রাহাত, শোনো না, আমি ডান্স করব তো। মায়া বেশ অনেকক্ষণ রাহাতের কাঁধে মাথা রেখে চুপ করে থাকায় রাহাত ভেবেছিল এবারে অন্তত মেয়েটা ঘুমিয়ে গেছে। কিন্তু না। রাহাত মায়াকে খুব সাবধানে পাশের সিটে বসিয়ে দিয়ে স্টিয়ারিংয়ে হাত দেয়া মাত্রই মায়া আবার প্রায় লাফিয়ে রাহাতের দিকে ফিরে নতুন বায়না শুরু করল। একে তো মায়ার এই অদ্ভুত অত্যাচার, তার উপরে এই ভুতুড়ে রাস্তা শেষ হওয়ার নামই নেই। সব মিলিয়ে বেচারা রাহাতের মাথা খারাপ হওয়ার জোগাড়। তার মধ্যে এই আধো নেশাগ্রস্ত মেয়েটা এমন রাত বিরেতে গাড়িতে নাচানাচি করার জন্য বায়না ধরলে রাহাত আর কি করবে মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া। রাহাতের এমন চুপসে যাওয়া মুখটা দেখে মায়া মনে হয় এবারে কিছুটা উৎসাহিত হল। মায়া এবারে রাহাতের মোবাইলটা নিয়ে প্লে মিউজিক থেকে গান প্লে করতে করতে গাড়ি থেকে নামার জন্য দরজাটা খুলতেই রাহাত মায়ার একটা হাত চেপে ধরে ফেলল। মায়া একটু হাসি হাসি মুখে রাহাতের দিকে ফিরে মিষ্টি করে হাসল। রাহাতও কিছুটা বিব্রত হয়ে মায়ার হাতটা ছেড়ে দিল। কি হলো? কোথায় যাচ্ছ তুমি মায়া? ও মা, ডান্স করব না? এই একটুখানি গাড়িতে কি আর ডান্স করা যাবে? মায়া, বাসায় ফিরতে লেট হয়ে যাচ্ছে আমাদের। বাসায় গেলে তো আর আপনাকে পাব না। তখন আমি একা একা ডান্স করব কার সাথে? পরে একসময় করা যাবে। এখন এসো তো। আমারও তো বাসায় ব্যাক করতে হবে। সেই খেয়াল আছে আপনার ম্যাডাম? আছে তো। একটুখানি ডান্স করব। একটু প্লিজ মায়া, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে। তার আগে বলো তোমার এই শর্টকাট রাস্তা দিয়ে আর কতক্ষণ যাওয়া লাগবে? আধো ঠিক রাস্তায় যাচ্ছি তো নাকি? মায়া গাড়ি থেকে নেমে পড়েছে ততক্ষণে। রাহাতের প্রশ্ন শুনে আশেপাশে ভালো করে দেখার চেষ্টা করল ঠিক কতটুকু পৌঁছেছে। রাহাতও ততক্ষণে গাড়ি থেকে নেমে মায়ার পাশে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মায়াকে দেখছে। মায়া চারদিকটা ভালো করে একবার দেখে নিয়ে রাহাতের দিকে তাকাল। আরও 10-15 মিনিটের মতো লাগবে। তারপর ডানদিকে টার্ন নিলেই আমাদের বাসার গলিটায় পৌঁছে যাব আমরা। গড, এই তোমার শর্টকাট রাস্তা। মেইন রোড ধরে আসলেও তো এর আগে বাসায় পৌঁছে যাওয়া যেত। তাই তো বলি তোমার এই শর্টকাট রোডে আর কোনো গাড়ি দেখলাম না কেন? কাউকে তো আমার মতো পাগলে কামড়ায়নি। এমন করে বলার কি হলো? মেইন রোডে তো কত জ্যাম ছিল। হুহ, এখন সব আমার দোষ। অবশ্য এ রাস্তা দিয়ে আরেকটা কারণ আছে। মায়ার লাজুক রাঙা মুখটা দেখে রাহাতের ভ্রুজোড়া আপনা আপনিই কিছুটা কুঁচকে গেল। কি এমন কারণ আছে যেটা বলার আগে মেয়েটার মুখটায় লজ্জার আভা ছড়িয়ে পড়েছে? এই মেয়ের মনে যে আজ কি চলছে সেটা আল্লাহ ছাড়া আর কেউই বলতে পারবে না। আজ তার কপালে আর কি শনি অপেক্ষা করছে সেটাই ভাবছে রাহাত। মায়ার লজ্জা পেয়ে মুখ নামিয়ে নখখোটা দেখেও রাহাত বেশ খানিকটা অবাকই হল। আর কি কারণ? ও মা, আমি ডান্স করব না? মেইন রোডে এত লোকের সামনে কি ডান্স করা যাবে নাকি? আমার লজ্জা করবে না? মায়ার এমন কথা শুনে রাহাত হাসবে না কাঁদবে সেটাই ভেবে পাচ্ছে না। কেন যে আজকে পার্টিটার আয়োজন করেছে সেটা নিয়েই এই মুহূর্তে সবচেয়ে বেশি আফসোস হচ্ছে রাহাতের। না জুলির আর শোভানের কথায় রাহাত আজকে এই পার্টি থ্রো করত, আর না এত সব ঘটত। এক পার্টি বেচারা রাহাতকে একেবারে রাস্তায় এনে দাঁড় করে দিয়েছে। মায়া অবশ্য রাহাতের মতো এত ভাবনার মধ্যে নেই। সে একমনে গান সিলেক্ট করা শেষ হতে আবার কিছুটা মন খারাপ করে রাহাতের সামনে এসে দাঁড়াল। রাহাত এবারেও কিছুটা অবাক হল। কি হল মায়াবতী?
মন খারাপ কেন? আমি ডান্স করব কি করে? আমি তো ডান্স পারি না। কখনো তো শিখিওনি। এখন? তাহলে তো হয়েই গেল। আজকে ডান্স করতে হবে না। পরে একসময় শিখে তারপর না হয়। না না না, আমি ডান্স করব এখনই। আপনি আমার একটা কথাও শোনেন না কেন? আমি ডান্স করব মানে করব। করব করব করব। ওরে বাবা! করো। কে মানা করেছে তোমাকে? এই, তাহলে আপনি শিখিয়ে দিন না। প্লিজ 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 প্লিজ। আমাকে কি তোমার ডান্স টিচার মনে হয়? নাকি আমি রাত দুপুরে সবাইকে নাচ শিখিয়ে বেড়াই? হ্যাঁ, না তো। সবাইকে শেখাতে যাবেন কেন? আপনি শুধু আমাকে শেখাবেন। প্লিজ শিখিয়ে দিন না। একটু ডান্স করব তো। দেরি করলে কিন্তু বাসায় যেতে আরো দেরি হবে। ওহ গড! আচ্ছা, এসো শিখাই। ওকে ওকে। ডান্স করা খুব একটা কঠিন কোনো ব্যাপার না। শুধু লিরিক্সটা ফলো করো। আর গানের অর্থটা নিজের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করো। ওকে? তাহলেই হবে। এত সোজা? ইয়ে, আমিও তাহলে ডান্স করতে পারবো। হ্যাঁ মিস মায়াবতী, অনেক সোজা। এখন আপনি তাড়াতাড়ি ডান্স করুন। আমি দেখি কি শিখলেন। আপনাকেও লাগবে তো। আমাকে লাগবে মানে কি? ওমা, আমি কি একা একা ডান্স করব নাকি? উহু, একা একা ডান্স একটুও মজা লাগবে না। রাহাত আর কিছু বলার আগেই মায়া নিজের হাইহিল জোড়া খুলে নিয়ে রাহাতকে টেনে কিছুটা সামনে নিয়ে এসে রাহাতের একটা হাত নিজের কোমরে রেখে অন্য হাতটা নিজের হাতের বাঁধনে নিয়ে রাহাতের কানের কাছে ঠোঁট নিল মায়া। নাও ফিল দ্য মিউজিক। রাহাত মায়ার কথাটার মানে বুঝল গানটা শুরু হওয়ার পর। মায়া মোবাইলটা গাড়ির উপরে রেখে রাহাতের কাঁধে হাত ঝুলিয়ে গানের তালে গা ভাসিয়ে দিল। আর রাহাত বেচারা মায়াকে পুতুলের মতো নিজের সাথে হালকা করে জড়িয়ে ধরে আছে। আর গাড়ির উপরে রাখা রাহাতের মোবাইলটা অনেক আবেগভরা কণ্ঠে চিৎকার করে গান বাজিয়ে চলেছে। নির্জন এই রাস্তার মাঝখানে গানটাকে রাহাতের কাছে ভুতুড়ে থেকে হয়তো কম কিছু মনে হচ্ছে না। অবশ্য মায়াবতীর সেসবে কোনো হুঁশ নেই। সে ও যান্ত্রিক গানের কণ্ঠের সাথে গলা মিলিয়ে গানটায় নতুন মাত্রা যোগ করছে। রাহাতকে কিছুটা স্তব্ধ করে দেয়ার জন্যই কিনা কে জানে মায়ার আর মোবাইলের মিউজিক স্টোরের গায়কের গলায় যেন রাজ্যের আবেগ জমা হয়েছে আজ। রাহাত এই মুহূর্তে প্রায় দম আটকে গানটা শেষ হওয়ার অপেক্ষা করছে মায়াকে নিজের সাথে আঁকড়ে ধরে। গান কিন্তু থেমে নেই। সে রাহাতের আত্মা কাঁপিয়ে দিয়ে একবারের পর আরেকবার চলছেই তো চলছে। গানটা পরপর কবার বাজল কে জানে। বেশ কিছুক্ষণ রাহাতের বুকে মুখ লুকিয়ে গানের সুরে হারিয়ে যাওয়ার পর একসময় মায়া মুখ তুলে রাহাতের চোখে চোখ রাখল। এবারে মেয়েটার মনে কি চলছে সেটা ভাবতে ভাবতেই মায়া নিজের পায়ের পাতা উঁচু করে একদম সোজা রাহাতের মুখের বরাবর উঠে এসে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে আবার রাহাতকে শক্ত করে জড়িয়ে ধরে রাহাতের বুকে মুখ লুকিয়ে নিল। মায়ার এই আচরণে রাহাত যতটা না চমকেছে তার চেয়েও বেশি চমকালো মায়ের শেষের বলা কথাগুলো শুনে। রাহাতের বুকে মুখ লুকিয়ে নিয়েই মায়া ছোট্ট একটা শব্দই বলেছে। আর আকাশে বাতাসে যেন সেই একটা শব্দই প্রতিধ্বনিত হচ্ছে বারবার। আর শব্দটা ছিল ভালোবাসি। চলবে।